সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ল উইথ মিয়াতে আপনাকে স্বাগত। সাল ১৯৭৪-এর ৩০শে মার্চ সকালবেলা মোহাম্মদপুর ৭ মসজিদ রোড থেকে তৎকালীন সাম্যবাদী দলের নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড শান্তি সেন ও অরুণা সেনের পুত্র চঞ্চল সেনকে জাতীয় রক্ষী বাহিনী গুম করে নিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরে ৬ এপ্রিল তিনি জানতে পারেন তার ছেলে মোহাম্মদপুর এসবি ক্যাম্পে বন্দী অবস্থায় আছেন। সেখানে গিয়ে নিজের ছেলেকে অত্যাচারে রক্তাক্ত হয়ে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখেন। ছেলেকে ছাড়াতে তিনি হাইকোর্টে রিট পিটিশন করেন। তখন সরকার চঞ্চল সেনকে সদ্য পাশকৃত বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর অধীনে গ্রেফতারকৃত দেখায়। অভিযোগ: বেআইনি অস্ত্রের মালিকানা, ডাকাতি এবং খুনের পরিকল্পনা। এবার আসি গত ৯ এপ্রিল ২০২৫ বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরা বাসা থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কর্তৃক নিবর্তনমূলক আটক করা হয়। অভিযোগ: রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতির চেষ্টা করা এবং অর্থনৈতিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্রে লিপ্ত থাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন ১০ এপ্রিল রাতে ঢাকার সিএমএম আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার নির্দেশ দেন। কিন্তু কি এই বিশেষ ক্ষমতা আইন? মানবাধিকার কর্মীরা কেন এটাকে কালো আইন বলে, আর সরকারি বা কেন একে অনেক দরকারি মনে করে? চলুন আজ এই সব প্রশ্নের উত্তর দিই। বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গত ৮ মাসে বিভিন্ন সময়ে এই বিতর্কিত আইনে, বিশেষ ক্ষমতামূলক আইনের নিবর্তনমূলক আটক আদেশে অন্তত ৩৭ জনকে কারাবন্দী করেন। এই আইন পাশ হওয়ার পর থেকে ১৯৭৪-এর ফেব্রুয়ারি থেকে আগস্ট ১৯৭৫ পর্যন্ত প্রায় ২৫,০০০ জনকে গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল তৎকালীন বিরোধী দল জাসদের নেতাকর্মীরা। এরপরে ২৮শে মে ২০০৮ থেকে শুরু হওয়া ৪ সপ্তাহের একটি অভিযানে ৫০,০০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছিল, যার অধিকাংশই ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ব্যবসায়ী। শুরুতে আমাদেরকে বুঝতে হবে নিবর্তনমূলক আটক কী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক তথা অ্যারেস্ট হয় মূলত দুই প্রকারের। প্রথম প্রকার হচ্ছে পিউনিটিভ অর্থাৎ দণ্ডমূলক, দ্বিতীয় প্রকার হচ্ছে নিবর্তনমূলক তথা প্রিভেন্টিভ। যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আমলযোগ্য ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে, তখন পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে যখন তাকে গ্রেফতার করে, তখন সেটি হয় দণ্ডমূলক আটক বা পিউনিটিভ গ্রেফতার। কিন্তু আপনি যখন কোনো ফৌজদারি অপরাধ করেননি কিন্তু করার অভিপ্রায়ে আছেন কিংবা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, এমন সন্দেহে পুলিশ যখন আপনাকে গ্রেফতার করে, তখন সেটাকে বলা হয় নিবর্তনমূলক আটক। স্বাধীনতার পর প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণের কারণে উদ্দেশ্য দেখিয়ে বাংলাদেশ শিডিউলড অফেন্সেস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার ১৯৭২ জারি করা হয়। মূল সংবিধানে তখনও অনুচ্ছেদ ৩৩-এ এমন প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষমতা দেওয়া হয়নি। ফলে অর্ডারটি যেহেতু অসাংবিধানিক যেন না হতে পারে, তার হাত থেকে রক্ষা করার জন্য সংবিধানের ৩য় সংশোধনী আনা হয়, যার মাধ্যমে মূল ৩৩ অনুচ্ছেদ শর্ত সাপেক্ষে প্রিভেন্টিভ ডিটেনশনের অনুমতি সংযোগ করা হয়। ব্যাস, এরপর ১৯৭৪ সালে পাশ হয় আলোচিত এই স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা বিশেষ ক্ষমতা আইন। এখন পুলিশ কর্তৃক এই আটক আইনত বৈধ কিনা? প্রথমত, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৫৪ মোতাবেক পুলিশ যখন অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তিকে আমলযোগ্য ফৌজদারি অপরাধ করেছেন এমন তথ্যের ভিত্তিতে যখন গ্রেফতার করেন, তখন তিনি আদালতের পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারেন। এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ধারা ৩ অনুযায়ী সরকার যদি মনে করে কোনো ব্যক্তিকে কোনো ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত করা প্রয়োজন, তখন তাকে নির্বাহী আদেশ অর্থাৎ সরকারি আদেশেই গ্রেফতার করতে পারেন। এখন বাংলাদেশের সংবিধানের ৩৩ অনুচ্ছেদকে গ্রেফতার হতে রক্ষা কবচ হিসাবে অভিহিত করা হয়েছে, অর্থাৎ এটি আপনার সেফগার্ড ফ্রম অ্যারেস্ট। কিন্তু এই অনুচ্ছেদ মতেই যখন কাউকে গ্রেফতার করা হবে, তখন ১, তাকে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ জানাতে হবে। ২, তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিতে হবে। ৩, তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের স্থান থেকে নিকটতম কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিতে হবে। ৪, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে আটক রাখা যাবে না। এগুলো তার সাংবিধানিক অধিকার। কিন্তু এই অনুচ্ছেদ ৩৩ মতে যদি কাউকে কোনো আইনের অধীনে নিবর্তনমূলক আটক করা হয়, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে এই যে উপরোক্ত ৪টি অধিকার সেটি প্রযোজ্য হবে না। তার মানে কি দাঁড়ালো? এই নিবর্তনমূলক গ্রেফতার আইনগত এবং সাংবিধানিকভাবে বৈধ। কিন্তু এই কালো আইন কেন বলা হচ্ছে? এটি বুঝতে হলে আমাদেরকে আইনটি সম্পর্কে জানতে হবে। ধারা ৩ অনুযায়ী যদি কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি কিংবা এডিসি কোনো ব্যক্তির ক্ষতিকর কাজ করার ইচ্ছা সম্পর্কে অবগত হন, তবে তিনি সেই ব্যক্তিকে গ্রেফতার করার আদেশ দিতে পারেন। এখন জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছেন পদাধিকার বলে যেহেতু ডিসি, এবং সরকারের ওই জেলা পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তা বা আমলা হচ্ছেন তিনি, অর্থাৎ সরকারের অভিপ্রায় পূরণ করাই হচ্ছে তার কাজ।
তাই সরকার যাকে আটক করার নির্দেশ প্রদান করবে ডিসি মহোদয় তাকেই গ্রেফতারের আদেশ দিবেন। এরপর ধারা 8 অনুযায়ী গ্রেফতারকৃত কর্তৃপক্ষ অর্থাৎ যিনি গ্রেফতার করেছেন যেই সংস্থা, তারা চাইলে গ্রেফতার হওয়ার 15 দিনের মধ্যে আটক ব্যক্তিকে তার গ্রেফতারের কারণ জানাতে পারে। আবার জননিরাপত্তার কারণে তাকে জানাতে থেকে বঞ্চিতও থাকতে পারে, অর্থাৎ জননিরাপত্তার দোহাই দিয়ে আপনাকে জানাতে নাও পারে। অর্থাৎ আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে, আটক করে রেখে দিবে, কিন্তু আপনাকে জানাতে তারা বাধ্য না যে কেন আপনাকে আটক করেছে। শুনতে অবাক লাগলেও বাস্তবিকভাবে আপনি এখনও কোনো অপরাধী করেননি, তাই আপনাকে কীভাবে জানাবে যে কোন সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে আপনাকে গ্রেফতার করা হয়েছে? অর্থাৎ কোনো কারণ নেই। এরপর বিচারের জন্য ধারা 9 অধীনে একটি উপদেষ্টা বোর্ড গঠনের বিধান আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ধারার অধীনে যে উপদেষ্টা বোর্ড গঠিত হয় তা কোনো আদালত নয়, এবং এখানে কোনো ব্যক্তির বিচারও করা হবে না, অর্থাৎ আটক ব্যক্তির বিচার হবে না। এর কাজ হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে পেশ করা যুক্তি বা ম্যাটেরিয়ালস এগুলো বিবেচনা করা এবং আটক ব্যক্তি থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি রিপোর্ট প্রস্তুত করা, যে সরকারের যে তথ্য এবং সামগ্রী যে এই উপদেষ্টা বোর্ডের সামনে উপস্থাপন করা হলো তার নির্ভরযোগ্যতা যাচাই করা আসলে কোনো উপায় নেই। এটি কোনো স্বাধীন কমিশন না, বরং এই উপদেষ্টা বোর্ডে যে 3 জন ব্যক্তির সমন্বয়ে গঠিত তার মধ্যে একজন হবেন সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, অর্থাৎ এরা সকলেই সরকার কর্তৃকই নিযুক্ত হবেন। এবং এই আইনের ধারা 10 অনুযায়ী সরকার কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই 120 দিন আটক রাখতে পারে। শুধু তাই নয়, 12 এর 1 অনুযায়ী অনিশ্চিত সময়ের জন্য আটক রাখার বিধান পর্যন্ত এখানে রয়েছে, যা পর্যায়ক্রমে আজীবনও হতে পারে। ঘুমের সাথে মিল পাচ্ছেন কি? জি হ্যাঁ, রাষ্ট্র আইনগতভাবেই আপনাকে এই আইনের অধীনে চাইলে সিস্টেমেটিকভাবে গুম করে রাখতে পারে। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের সংবিধানের অনুচ্ছেদ 22 ও পাকিস্তানের 1962 সালের সংবিধানের অনুযায়ী এই নিবর্তনমূলক আটকের সময়সীমা 3 মাস পার হয়ে গেলেই উপদেষ্টা পরিষদের অনুমতি প্রয়োজন। এছাড়াও ধারা 9 এর অধীনে যখন সেই ব্যক্তিকে উপদেষ্টা বোর্ডের সামনে আটক অবস্থায় উপস্থিত করা হবে, তখন ধারা 11(4) এর অধীনে সেই ব্যক্তির আইনজীবীর মাধ্যমে নিজেকে রক্ষা করার কোনো অধিকার থাকবে না। অথচ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অর্ডার 1972 এর আওতায় রাষ্ট্রের সকল নাগরিকের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করার অধিকার আছে, এবং সম্প্রতি আইনজীবীদের মাধ্যমে প্রতিনিধিত্বের যে অধিকার এটিকে প্রাকৃতিক ন্যায় বিচার অর্থাৎ ন্যাচারাল জাস্টিসের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ধারা 27 অনুযায়ী অপরাধের অনুপস্থিতিতে শুধু এসআই পদমর্যাদার ব্যক্তি রিপোর্টের উপর ভিত্তি করে স্পেশাল ট্রাইব্যুনাল বিচার কার্য পরিচালনা করতে পারবেন। এমনকি এই আইনের 34 ক অনুযায়ী রায়ের পরে শাস্তি নিশ্চিতে গুলি করে হত্যারও বিধান হয়েছে। ব্যাপারটা আসলে এমন দাঁড়ালো না যে এই আইনে প্রদত্ত ক্ষমতা অনুসারে সরকার সন্দেহ ভিত্তিতে আপনাকে তুলে নিয়ে যাবে, দিনের পর দিন আটক করে রাখবে, তারপর আপনাকে তারাই বিচার করবে এবং আপনার অনুপস্থিতিতেই বিচার করবে এবং গুলি করে মেরে ফেলে দিবে। এটা কি আমরা গত 15 বছরের প্র্যাকটিসে দেখিনি? ঠিক এই কাজটি আমরা এই আইনের অধীনে হতে দেখেছি। এবার আপনার স্বভাবতই মনে হতে পারে যে কেমন করে এমন একটা দানবীয় আইন এবং সংবিধানভাবে সিদ্ধ হলো। একটি আইডিয়াল সিচুয়েশনে আসলে অপরাধ সংগঠনের পূর্বেই কাউকে আটক করাটা অমূলক মনে হতেই পারে, কিন্তু বাংলাদেশ সেই ইউটোপিয়ার দেশ নয়। তাই রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে অপরাধ সংগঠনের পূর্বেই অপরাধীকে নিবৃত্তকরণের প্রয়োজন পড়ে। যেমন কিছু উদাহরণ দেওয়া যাক। ধরুন, বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দুরভিসন্ধি, এটা আমাদের সকলেরই অজানা নয়। তো কিছুদিন আগেই তাদের এক নেতা জাহাঙ্গীর বলেছিল যে দেশবাসীকে তারা রাতে ঘুমাতে দিবে না। এখন এমত অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি তথ্য আসে যে কোনো একটি আওয়ামী সন্ত্রাসী কোনো অপকর্মের পরিকল্পনা করছে কোথাও, তখন কি তাকে নিবৃত্ত করবে অর্থাৎ গ্রেফতার করে নিয়ে আসবে, নাকি অপরাধ তাকে করবে সেজন্য অপেক্ষা করবে? নিশ্চয়ই তা অপেক্ষা করবে না। ধরুন বাংলাদেশে আবার ধরুন শান্তি বাহিনী, কুকিচিন এদের মতো যে বিচ্ছিন্নতাবাদীরা আছে, তারা পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করেন। তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত সহ খুন, চাঁদাবাজি, অপহরণ চালাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া নিজেদের মধ্যে অস্ত্র চোরাচালান এবং মিলিশিয়া বাহিনী তৈরি করছে। এখন যদি আর্মির কাছে কোনো তথ্য থাকে যে পাহাড়ের অমুক স্থানে কুকিচিনের কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে, তখন কি আর্মি তাদের কর্তৃক কাউকে উপহরণ করার জন্য অপেক্ষা করবে? না, নিশ্চয়ই না। তাদেরকে দ্রুততম অবস্থায় যে গ্রেফতার করবে। তারপর ধরুন কেউ মোসাদ কিংবা রয়ের হয়ে দেশে গুপ্তচর বৃত্তি করছে, সরকারের তথ্য পাচার করতেছে। এখন এমন অবস্থায় সরকার নিশ্চয়ই তথ্য পাচারের জন্য অপেক্ষা করবে না। আবার ধরুন কেউ দেশে উস্কানি দিচ্ছে কিংবা দেশে দাঙ্গা তৈরি করতে যাচ্ছে, আতঙ্ক তৈরি করতে যাচ্ছে, তো সরকার নিশ্চয়ই দাঙ্গা লাগানোর জন্য অপেক্ষা করবে না, তাকে তার পূর্বেই তাকে নিবৃত্ত করবে। সো এসব কারণে মূলত নিবর্তনমূলক হেফাজত আবশ্যক হয়ে দাঁড়ায়। এবং তার মানে কি সরকার চাইলে কাউকে বিনা বিচারে দিনের পর দিন অপরাধ না করা সত্ত্বেও শুধু সন্দেহজনক তথ্যের ভিত্তিতে আটক রাখতে পারে? উপরিউক্ত আইন এবং প্রেক্ষাপটসমূহের দিকে তাকালে সরল উত্তর হচ্ছে হ্যাঁ, পারে। তাই সংবিধানের আলোকেই এর অপব্যবহারের প্রতিকার রয়েছে। সংবিধানের অনুচ্ছেদ 32 অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জীবন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনো কারণে এর ব্যত্যয় ঘটলে সেই সংবিধানের আলোকেই সেই নাগরিক অনুচ্ছেদ 44 অনুসারে হাইকোর্টে অনুচ্ছেদ 102-এ প্রদত্ত ক্ষমতা অনুযায়ী হেভিয়াস কর্পাস অর্থাৎ বন্দি দর্শাও রিট করতে পারবেন।
এই রিট আমলে নিয়ে হাইকোর্ট আটককারী সংস্থাকে সেই আটককৃত ব্যক্তিকে তাদের সম্মুখে হাজির করবার নির্দেশ প্রদান করতে পারেন এবং এই রিট পিটিশনটি যে কোনো ব্যক্তি ফাইল করতে পারেন এবং বহু বন্দী এই রিট পিটিশনের মাধ্যমে প্রতিকার পেয়েছেন। তাছাড়া হাইকোর্ট অনেক সময় নিজে থেকেই সুমোটো অর্থাৎ স্বপ্রণোদিত হয়েও প্রতিকার দিয়ে থাকেন। ভিডিওর শুরুতে উল্লেখ করা অরুণা সেন বনাম বাংলাদেশ সরকার মামলায় আদালত রায় দেন যে কারণ উল্লেখ না করে কাউকে গ্রেফতার করা এবং কারাবাস দেওয়া হচ্ছে অসাংবিধানিক। আবার আফতাব হোসেন বনাম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলায় হাইকোর্ট শক্তভাবে নির্দেশনা প্রদান করেন যে কাউকে শুধুমাত্র কাল্পনিক, অস্পষ্ট এবং অনির্দিষ্ট কারণের ভিত্তিতে আটক করে রাখা যাবে না। অর্থাৎ রাষ্ট্র কেবল জনস্বার্থ, সার্বভৌমত্বের উপর হুমকি, ফ্যাসিবাদের দোসর, জামাত, বিএনপি এরকম বিরাট বিরাট লেবেল লাগিয়ে কাউকে গ্রেফতার করে ফেলতে পারে না। এভাবে সময়ের সাথে সাথে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট এই আইনে যাচ্ছে তাই প্রয়োগকে সীমাবদ্ধ করার চেষ্টা করেছেন। তাই আমাদের দেশে এমন একটি প্র্যাকটিস হয়েছিল যে সরকার প্রথমে আপনাকে ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 54 অনুযায়ী ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করবে এবং তারপর থানায় নিয়ে কোনো একটা মামলায় অ্যারেস্ট দেখিয়ে দিবে। তাই ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশনা দিয়েছিল পুলিশ কোনো ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় আটক দেখানোর জন্য ফৌজদারি কার্যবিধির ধারা 54কে ব্যবহার করতে পারবে না। তবে অবাক করার ব্যাপার হচ্ছে এই আইন শেখ মুজিব প্রণয়ন করলেও এর প্রয়োগের ব্যাপারে সামরিক বেসামরিক কোনো সরকারি পিছপা হন নাই এবং হন না। কেননা এই আইন সরকারের জন্য যেমন রাষ্ট্র পরিচালনার অমোঘদণ্ড, তেমনই সরকার বিরোধীদের জন্য এটি মানবাধিকার লঙ্ঘন। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিলেন এই বিশেষ ক্ষমতা আইন একটি কালো আইন। আদালতে আমি অনেকবার বলেছি এই আইন বাতিলের জন্য, তবে এই আইন বাতিলের ক্ষমতা সম্পূর্ণ রাষ্ট্রের। অর্থাৎ রাষ্ট্র যদি না চায় তাহলে এই আইন বাতিল করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার গুম কনভেনশনে বাংলাদেশের নাম লিখিয়েছেন, তবে আনুষ্ঠানিকভাবে বিশেষ ক্ষমতা আইন 1974কে এখনও বাতিল করে দেওয়া হয়নি। কেন করা হয়নি, কবে করা হবে সেটি এখন প্রশ্ন রয়ে গেল। মডেল মেঘনা আলমকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করে কারণ না উল্লেখ করে গ্রেফতার করার এবং 24 ঘন্টার বেশি গোয়েন্দা কার্যালয় হেফাজতে রাখা এবং তার মুক্তির প্রশ্নে হাইকোর্ট রুল দিয়েছেন। এখন দেখার বিষয় শাসন বিভাগের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিচার বিভাগ কতটা নিরাপত্তা নিশ্চিত করতে পারে সাধারণ মানুষদের জন্য এবং টেনে ধরতে পারে আইনের কালো লাগাম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।